হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য টর্ক একাডেমি ইউটিউব চ্যানেল। তো আজকের আমাদের টপিক হলো আমাদের দেশ ভারতবর্ষ। এই টপিক স্টার্ট করার আগে বন্ধুরা আমি বলে রাখি, আশা করি তোমরা তোমাদের যে ম্যাপ বই বা অ্যাটলাসের যে বইটা রয়েছে সেটা তোমরা সাথে রেখেছো। যখনই জিওগ্রাফির লেকচার্স হবে তখনই তোমরা ম্যাপ বইটাকে সাথে রাখবে, তাহলে তোমাদের জিওগ্রাফির কোথাও কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হবে না এবং তোমাদের পুরো ইন্ডিয়ার যে ম্যাপ এবং ইন্ডিয়া টোটাল জিওগ্রাফি তোমাদের সম্পূর্ণ একবারেই ক্লিয়ার হয়ে যাবে। আজকের আমাদের আলোচনার বিষয় হলো আমাদের দেশ ভারতবর্ষ। ভারতবর্ষের ঐতিহ্য এবং মহানতা সম্পর্কে আমরা সকলেই পরিচিত, কিন্তু সেটা আমাদের আজকে আলোচনার বিষয় নয়। আমাদের মেন আলোচনা হবে টোটাল ভারতবর্ষ এবং তার কিছু জেনারেল টপিকস নিয়ে। তো আমাদের প্রথম টপিকই হচ্ছে ভারতের অবস্থান। আমরা জানি বন্ধুরা, যে কোনো কিছু জিনিসের বা কোনো জায়গার আকার আয়তন বা তার অবস্থান বোঝানোর জন্য কিছু মাপকাঠির দরকার পড়ে। সেরকমই জিওগ্রাফির ক্ষেত্রেও কোনো দেশ বা কোনো জায়গার অবস্থান বা তার আকার আয়তন এগুলো বোঝানোর জন্য কিছু মাপকাঠি আমরা ইউজ করে থাকি, যেগুলো অক্ষাংশ, দ্রাঘিমাংশ, গোলার্ধ এরকম বিভিন্ন নামে আমরা চিনে থাকি। এবং দৈর্ঘ্যের ক্ষেত্রেও নটিক্যাল মাইল, কিলোমিটার এরকম বিভিন্ন মাপকাঠি ইউজ করে থাকি। সেরকমই যদি আমরা ভারতের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা প্রথমে আসি ভারতের অক্ষাংশগত অবস্থান নিয়ে। অক্ষাংশের বিচারে ভারতের যে মূল ভূখণ্ড রয়েছে তার দক্ষিণতম পয়েন্ট হচ্ছে 8°4' উত্তর অক্ষাংশ থেকে শুরু করে ভারতের উত্তরতম পয়েন্ট হচ্ছে 37°6' উত্তর অক্ষাংশ পর্যন্ত। এছাড়াও যদি টোটাল ভারত দেশের কথা বলি, এই যে 37°6' উত্তর অক্ষাংশ এবং 8°4' উত্তর অক্ষাংশ বললাম, এটা কেবলমাত্র ভারতের মূল ভূখণ্ড। এছাড়াও আমরা দেখব যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, সেটা আমাদের ভারতবর্ষেরই অংশ। তাহলে সেক্ষেত্রে ভারতের যে দক্ষিণতম পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে 6°45' উত্তর অক্ষাংশ, যেটাকে আমরা ইন্দিরা পয়েন্ট বলে থাকি। এবং ভারতের এই মূল ভূখণ্ডের দ্রাঘিমাংশগত অবস্থান হলো পশ্চিমে 68°7' পূর্ব দ্রাঘিমা থেকে শুরু করে পূর্ব দিকে 97°25' পূর্ব দ্রাঘিমার মধ্যে ভারতের অবস্থান। উত্তর এবং দক্ষিণে যদি আমরা কথা বলি, ভারতের অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তার প্রায় সেম, কিন্তু যদি আমরা উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে বিস্তারের কথা বলি, তাহলে ভারতের মূল ভূখণ্ডের উত্তর দক্ষিণে বিস্তার হলো প্রায় 3214 কিলোমিটার এবং এই ভারতের মূল ভূখণ্ডের পূর্ব পশ্চিমে বিস্তার হলো প্রায় 2933 কিলোমিটার। নেক্সট আমরা আসি ভারতের উত্তর দক্ষিণ এবং পূর্ব এবং পশ্চিমতম স্থান নিয়ে। ভারতের যে মূল ভূখণ্ড তার উত্তরতম পয়েন্ট হলো, আমরা এর আগে দেখে এসেছি, 37°6', যেটাকে আমরা ইন্দিরা কল বলে থাকি। এবং ভারতের দক্ষিণতম স্থান হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট, যেটা এর আগেও আমরা আলোচনা করে এসেছিলাম। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিচের দিকে 6°45' উত্তর অক্ষাংশ। ভারতের মূল ভূখণ্ডের পূর্বতম স্থান হলো অরুণাচল প্রদেশের কিবিথু বলে জায়গা রয়েছে। অরুণাচল প্রদেশের এখানে কিবিথু বলে একটা গ্রাম রয়েছে, সেটা হচ্ছে ভারতের পূর্বতম স্থান। এবং ভারতের পশ্চিমতম স্থান হচ্ছে গুজরাটের গুহার মোটার পশ্চিম। এই জিনিসগুলো যেগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, ভারতের অবস্থান, অক্ষাংশগত, দ্রাঘিমাংশগত এবং ভারতের পূর্ব পশ্চিমতম স্থান, এগুলো বহুবার এতক্ষণ ধরে যা কিছু আমরা আলোচনা করে এসেছি বন্ধুরা, এগুলো তোমরা বহুবার পরীক্ষায় পেয়ে যাবে। WBCS এর প্রিলিমস এবং WBCS মেন্স এর জিওগ্রাফি MCQ-তে বহুবার এই কোশ্চেনগুলো এসে গেছে। এগুলো ওই জন্য আমরা হাইলাইট করে রেখেছি, এগুলো তোমরা তোমাদের বইতে নোট করে রাখবে বন্ধুরা। নেক্সট যদি আমরা বলি বন্ধুরা গোলার্ধের বিচারে, তাহলে গোলার্ধের বিচারে অক্ষাংশগত অনুসারে ভারত উত্তর গোলার্ধে এবং দ্রাঘিমা অনুসারে ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত। এবং ভারতের আকৃতি যদি বলি বন্ধুরা আমরা, তাহলে দেখবো সেক্ষেত্রে আমরা ভারতের আকৃতি প্রায় মোটামুটি ভাবে একটা চতুর্ভুজাকার আকৃতি আমরা পাবো। পুরোপুরি চতুর্ভুজাকার আকৃতি ভারতের না, কিন্তু যদি আমরা একটা কাল্পনিক রেখা আমরা টানি ভারতের পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণে, তাহলে দেখবো প্রায় চতুর্ভুজাকার একটা আকার আমরা ভারতের পাবো। নেক্সট আমরা কথা বলি কর্কটক্রান্তি রেখার বিস্তার নিয়ে। কর্কটক্রান্তি রেখা ভারতের মধ্যভাগ দিয়ে টোটাল 8টি রাজ্যের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে, যথা গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এই টোটাল 8টি রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়ে দেশকে উত্তর এবং দক্ষিণ দুটি অক্ষাংশে বিভক্ত করেছে। কর্কটক্রান্তি রেখার উত্তরাংশের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির এবং দক্ষিণাংশের জলবায়ু উষ্ণ প্রকৃতির। ভারতের কর্কটক্রান্তি রেখার উত্তর ভাগ দক্ষিণ ভাগের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি বিস্তৃত। নেক্সট বন্ধুরা আমরা আলোচনা করি ভারতের প্রমাণ সময় নিয়ে। 82°30' পূর্ব দ্রাঘিমা রেখার সময়কে ভিত্তি করে ভারতের প্রমাণ সময় ধরা হয়। এই 82°30' পূর্ব দ্রাঘিমা রেখা
এলাহাবাদ, সোনহাট এবং কোক নদের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে। তাই এলাহাবাদকে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়। যদি বন্ধুরা আমরা ভারতের ম্যাপটাকে একবার দেখি, তাহলে সেই ক্ষেত্রে দেখব যে 82°30' পূর্ব দ্রাঘিমা রেখা রয়েছে, সেটা আমাদের 5টি রাজ্যের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে। প্রথমে ইউপি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, এই 5টি রাজ্যের মধ্যে দিয়ে যে 82°30' পূর্ব দ্রাঘিমা রেখা গেছে, সেটা আমাদের এই দেশের 5টি রাজ্যের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে। আমাদের ভারতের যে প্রমাণ সময় রয়েছে সেটা গ্রিনিচ মিন টাইমের তুলনায় প্রায় 5.5 ঘন্টা এগিয়ে আছে। গ্রিনিচের দ্রাঘিমা 0° এবং ভারতের প্রমাণ্য দ্রাঘিমা হচ্ছে 82°30' পূর্ব, অর্থাৎ ভারত গ্রিনিচের থেকে 82°30' পূর্ব দিকে অবস্থিত। এই জন্য গ্রিনিচের তুলনায় ভারতের ঘড়ি প্রায় 5.5 ঘন্টা এগিয়ে থাকে। আর ভারতের প্রমাণ সময় অস্ট্রেলিয়ান ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম থেকে প্রায় 4 ঘন্টা 50 মিনিট পিছিয়ে এবং আমেরিকান ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম থেকে প্রায় 10 ঘন্টা 50 মিনিট এগিয়ে রয়েছে। এবার যদি আমরা কথা বলি বন্ধুরা সময়ের পার্থক্য নিয়ে, তাহলে গুজরাটের সৌরাষ্ট্র এবং অরুণাচল প্রদেশের পূর্ব সীমার মধ্যে সময়ের পার্থক্য হলো প্রায় 2 ঘন্টা। আমরা জানি বন্ধুরা ভারতের পশ্চিমতম দ্রাঘিমা হলো 68°07' পূর্ব এবং ভারতের পূর্বতম দ্রাঘিমা হলো 97°25' পূর্ব, অর্থাৎ ভারতের পূর্বতম এবং পশ্চিমতম দ্রাঘিমার মধ্যে পার্থক্য হলো প্রায় 29°18'। অর্থাৎ আমরা প্রায় বলতে পারি ভারতের পূর্ব এবং পশ্চিম দ্রাঘিমার মধ্যে পার্থক্য হচ্ছে 29°। এবং আমরা জানি বন্ধুরা 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় হচ্ছে 4 মিনিট। অর্থাৎ 29° দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হবে, যদি আমরা এটাকে শুধু গুণ করে দিই তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো 116 মিনিট। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে প্রায় 2 ঘন্টা সময়ের পার্থক্য আমরা এখানে পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা আলোচনা করি ভারতের বিস্তার নিয়ে। ভারত উত্তরে এর আগেও আমরা যেরকম কথা বলেছি, ভারতের উত্তরে কাশ্মীরের ইন্দিরা কল থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তার হলো প্রায় 3214 কিলোমিটার এবং গুজরাটের কচ্ছের রান থেকে অরুণাচল প্রদেশের পূর্ব সীমান্ত পর্যন্ত পূর্ব পশ্চিমে বিস্তার হলো 2933 কিলোমিটার। ভারতের ভূখণ্ডগত বিস্তার বা সীমানা উপকূল অঞ্চলে থেকে সমুদ্রের দিকে প্রায় 12 নটিক্যাল মাইল বা প্রায় 21.1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভারতের স্থল সীমানা হলো প্রায় 15,200 কিলোমিটার। ভারতের মূল ভূখণ্ডের দৈর্ঘ্য 6,100 কিলোমিটার হলেও প্রান্তবর্তী দ্বীপ সহ মোট দৈর্ঘ্য হলো 7,516.6 কিলোমিটার। নেক্সট আমরা কথা বলি আয়তন। আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে 7ম বৃহত্তম দেশ। প্রথমেই রয়েছে রাশিয়া, তারপর কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল, 6 অস্ট্রেলিয়া এবং 7 হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ। নেক্সট আমরা আলোচনা করি বন্ধুরা রাজ্য পুনর্গঠন নিয়ে। এটি একটি খুবই ইম্পর্টেন্ট বিষয়, এখান থেকে বহুবার পরীক্ষায় কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এই রাজ্য পুনর্গঠনের বিভিন্ন বইতে এবং ইন্টারনেটে তোমরা অনেক জায়গায় অনেক কিছুই পেয়ে যাবে, কিন্তু সেখান থেকে যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট বা যেগুলো বহুবার পরীক্ষায় এসে গেছে সেগুলোকে আমরা এখানে একটু আলোচনা করছি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর শাসনতান্ত্রিক প্রয়োজনে ভারতের অঙ্গরাজ্যগুলির পুনর্গঠন করা হয়। 1949 সালের 26শে নভেম্বর যখন ভারতীয় গণপরিষদ কর্তৃক এদেশের সংবিধান গৃহীত হয়, তখন দেশে 28টি অঙ্গরাজ্য এবং একটি রাষ্ট্রক্ষেত্র ছিল, যেগুলিকে ক, খ, গ, ঘ বা ABCD এই শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল। এই শ্রেণীর লিস্ট তোমরা বইতে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা একবার এই লিস্টটা একবার দেখে নিও। 1950 সালে যখন সংবিধান গৃহীত হয়, সঙ্গে সঙ্গে তখন যে ইউনাইটেড প্রভিন্সেস ছিল তার নাম চেঞ্জ করে দেওয়া হয় উত্তরপ্রদেশ। এখনকার দিনে বর্তমানে আমরা যে উত্তরপ্রদেশ দেখি তার আগের নাম ছিল ইউনাইটেড প্রভিন্সেস। নেক্সট এরপর আমরা দেখব বন্ধুরা 1953 সালে মাদ্রাজের কিছু অংশ নিয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই কোশ্চেনটা তোমরা পরীক্ষায় বহুবার পাবে, তোমাদের ইতিহাসের দিক থেকে হোক, ইন্ডিয়ান পলিটি বা ভূগোলের দিক থেকে, যে ভারতের ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটা, তো সেখানে অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। সেই সময়কার অন্ধ্রপ্রদেশের গান্ধীবাদী নেতা পট্টি শ্রী রামালু পৃথক অঙ্গরাজ্যের দাবিতে আমরণ অনশন করেন এবং 58 দিন পর মারা যান। চূড়ান্ত অশান্তির ভয়ে সেই সময় কেন্দ্রীয় সরকার তার এই দাবি মেনে নেয় এবং সেই দাবি মতো 1953 সালে মাদ্রাজের কিছু অংশ নিয়ে অন্ধ্রপ্রদেশ নামে নতুন রাজ্য গঠিত হয়। নেক্সট আমরা বলি বন্ধুরা যে পেপসু ছিল, সেই পেপসু রাজ্যগুলি 1956 সালে পাঞ্জাবের সাথে মিশে যায়। এখানে একটু কথা বলি পেপসু রাজ্য কি। সেই সময় পূর্ব পাঞ্জাবের 8টি রাজন্য শাসিত রাজ্য একত্রিত হয়ে একটি একক রাজ্য পেপসু অর্থাৎ পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেটস ইউনিয়ন গঠন করে, আর এবং তার রাজধানী সেই সময় ছিল পাটিয়ালা। এই পেপসু রাজ্যগুলি 1956 সালে পরবর্তীকালে পাঞ্জাবের সাথে মিশে যায়। নেক্সট এরপর আছে বন্ধুরা 1966 সালে পাঞ্জাবকে দুভাগ করে পাঞ্জাব ও হরিয়ানা নামে দুটি পৃথক রাজ্য এবং চণ্ডীগড় নামে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয় এবং এই তিনটি অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড় এই তিনটি জায়গারই রাজধানী হচ্ছে চণ্ডীগড়। নেক্সট
1969 সাল। 1969 সালে মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয়। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি বন্ধুরা, মাদ্রাজ একটা স্টেটের নামও ছিল এবং মাদ্রাজ একটা শহরের নামও। এখন যে চেন্নাই শহর বলে থাকি তারই আগের নাম ছিল মাদ্রাজ। নেক্সট আমরা দেখবো বন্ধুরা 1973। 1973-এ মহীশূরের নাম পরিবর্তন করে কর্ণাটক করা হয়। এখনকার যে কর্ণাটক তার পূর্ববর্তী নাম ছিল মহীশূর। নেক্সট এবং খুবই ইম্পর্টেন্ট হলো এখানে 1986। 1986 সালের 1 মার্চ 24 পরগনা জেলাকে ভেঙে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা করা হয়। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যে দুটি জেলা রয়েছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, সেটা কেবলমাত্র 24 পরগনা নামে একটি সিঙ্গেল জেলা ছিল, যেটাকে 1986 সালে 1 মার্চ দুটি ভাগে ভাগ করে দেওয়া হয় উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে। নেক্সট 1988 সাল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দার্জিলিং, কার্সিয়াং, কালিম্পং মহকুমা ও শিলিগুড়ি মহকুমার 13টি মৌজা নিয়ে এই গোর্খা পার্বত্য পরিষদ নামে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল তৈরি করা হয়। নেক্সট আমরা দেখব বন্ধুরা 1991 সালে। 1991 সালে 69তম সংবিধান সংশোধন করে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অ্যাক্ট পাস হয়। এর দ্বারা জাতীয় রাজধানী দিল্লির জন্য 70 আসন বিশিষ্ট একটি বিধানসভা গঠন করা হয়। এই বিধানসভায় রয়েছে 17 জন মন্ত্রীকে নিয়ে গঠিত একটি মন্ত্রী পরিষদ, যার শীর্ষে আছেন একজন মুখ্যমন্ত্রী এবং সর্বোপরি একজন লেফটেন্যান্ট গভর্নরও আছেন। নেক্সট 1992 সাল। 1992 সালে পশ্চিম দিনাজপুর জেলাকে ভেঙে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর গঠন করা হয় এবং 3 বিঘা করিডোর বাংলাদেশকে লিজ দেওয়া হয়। করিডোর জিনিসটা কি সেটা একটু আমরা কথা বলি বন্ধুরা। দুই দেশের মধ্যে যখন পারস্পরিক আলোচনার ভিত্তিতে যখন একটি দেশের অভ্যন্তরে অন্য দেশকে তার এলাকা বিস্তারের সুযোগ দেওয়া হয়, যেমন সমুদ্র বা অন্য কোনো আন্তর্জাতিক জলভাগ ব্যবহার করার উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে, তখন তাকে করিডোর বলা হয়। 1996 সালে বোম্বাই শহরের নাম পাল্টে মুম্বাই এবং মাদ্রাজ শহরের নাম পাল্টে চেন্নাই করা হয়। এর আগেই আমরা বলেছিলাম বন্ধুরা যে মাদ্রাজের নাম পরিবর্তন করে তামিলনাড়ু, সেটা ছিল মাদ্রাজ স্টেটের, এবং 1996 সালে মাদ্রাজ যে শহর তার নাম পরিবর্তন করে করা হয় চেন্নাই। নেক্সট আমরা আসি বন্ধুরা 2000 সালে। 2000 সালে 3টি নতুন রাজ্য গঠিত হয়। 1 নভেম্বর গঠিত হয় ছত্তিশগড়, যার রাজধানী হচ্ছে রায়পুর। 9 নভেম্বর গঠিত হয় উত্তরাখণ্ড, যার রাজধানী হচ্ছে দেরাদুন, এবং 15 নভেম্বর ঝাড়খণ্ড, যার রাজধানী হয় রাঁচি। এই মধ্যপ্রদেশকে ভেঙে গঠিত হয় ছত্তিশগড়, উত্তরপ্রদেশকে ভেঙে গঠিত হয় উত্তরাখণ্ড এবং বিহারকে ভেঙে গঠিত হয় ঝাড়খণ্ড। নেক্সট এরপর আমরা দেখব 2002 সাল। 2002 সালের 1 জানুয়ারি মেদিনীপুর জেলাকে ভেঙে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নামে দুটি পৃথক জেলা গঠন করা হয় এবং 2014 সালে 1 জুন রাত 12টায় ভারতের নতুন রাজ্য হিসাবে স্বীকৃতি পায় তেলেঙ্গানা। 18 ফেব্রুয়ারি ও 20 ফেব্রুয়ারি যথাক্রমে লোকসভা ও রাজ্যসভায় তেলেঙ্গানা বিল পাস হয় এবং এরপর 2014-র 1 জুন রাত 12টায় আনুষ্ঠানিকভাবে ভারতের 29তম রাজ্য হিসাবে স্বীকৃতি পায় তেলেঙ্গানা। নেক্সট আমাদের বন্ধুরা 2019। 2019-এর সরকারি গ্যাজেট অনুযায়ী 31 অক্টোবর 2019 সাল থেকে জম্মু কাশ্মীর ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়েছে, বিধানসভাযুক্ত জম্মু কাশ্মীর এবং বিধানসভাহীন লাদাখ। নেক্সট আমরা আসি বন্ধুরা ভারতের বর্তমান রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে। এই লিস্টে বন্ধুরা আমরা ভারতের বর্তমান যে 28টি রাজ্য রয়েছে সেই রাজ্য এবং তাদের রাজধানী এবং তাদের জেলা সংখ্যাগুলো আমরা এখানে উল্লেখ করেছি। এই লিস্টটা তোমরা ভালোভাবে পড়ে নিও, কেন কি পরীক্ষায় অনেকবার এখানে এরকম থেকে কোশ্চেন দিয়ে দেয় যে রাজস্থানের রাজধানীর নাম কি বা গুজরাটের রাজধানীর নাম কি, এরকম বহুবার পরীক্ষায় কোশ্চেন এসছে। কিন্তু এখানে দুটো জিনিস শুধু বলে রাখি বন্ধুরা, তোমরা যদি লক্ষ্য করবে যে এখানে রয়েছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে তোমরা দুটো রাজধানী দেখতে পাবে, একটা হচ্ছে সিমলা, একটা হচ্ছে ধর্মশালা। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, হিমাচল প্রদেশ হলো এমন একটি রাজ্য যার দুটি রাজধানী আছে। সিমলা হচ্ছে তার গ্রীষ্মকালীন রাজধানী এবং ধর্মশালা হচ্ছে তার শীতকালীন রাজধানী। এরপর নেক্সট আমরা আসি বন্ধুরা ভারতের যে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেই কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের রাজধানী এবং জেলা সংখ্যা একটু আলোচনা করি আমরা বন্ধুরা। এখানে তোমরা লিস্টে প্রত্যেকটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের রাজধানীর নাম পেয়ে যাবে, এগুলোও তোমরা ভালোভাবে মুখস্থ রেখো, এখান থেকেও বহুবার কোশ্চেন এসছে। এখানেও একটা বন্ধুরা একটা জিনিস দেখবো, যেটা যে জম্মু কাশ্মীর রয়েছে, জম্মু কাশ্মীরেরও দুটো রাজধানী রয়েছে। প্রত্যেক বছর অত্যাধিক ঠান্ডার কারণে 6 নভেম্বর জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে জম্মুতে স্থানান্তরিত করা হয়। নেক্সট আমরা আসি বন্ধুরা যে পুডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, আমরা পুডুচেরি রয়েছে, সেই পুডুচেরি একটি কেন্দ্রশাসিত অঞ্চল হলো এটি 4টি রাজ্যে অবস্থিত, যথা পুডুচেরি মেন তামিলনাড়ুতে, করাইকল তামিলনাড়ু, ইয়ানাম অন্ধ্রপ্রদেশ এবং মাহে কেরালাতে অবস্থিত। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা যে দিল্লি যে রয়েছে, দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়, কারণ দিল্লিতে রাজ্য বিধানসভা ও নির্বাচিত রাজ্য সরকার রয়েছে। সর্বোপরি দিল্লিতে একজন লেফটেন্যান্ট গভর্নরও আছে, তাই একে কেন্দ্রশাসিত অঞ্চল না বলে একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল বা জাতীয় রাজধানী অঞ্চল বলা হয়। নেক্সট আমরা কথা বলি বন্ধুরা এই যে কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতের যে অঙ্গরাজ্যগুলি রয়েছে তাদের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করি। তাই বৃহত্তম রাজ্য হলো রাজস্থান এবং বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ। আয়তনে ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া এবং কেন্দ্রশাসিত রাজ্য হলো লাক্ষাদ্বীপ। ভারতের সর্বাধিক জনসংখ্যা রাজ্য হলো উত্তরপ্রদেশ এবং সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত রাজ্য হলো দিল্লি।
সেম আমরা এখানে বন্ধুরা অনেক রকম আলোচনা এখানে করেছি, তোমরা এই পুরো টোটাল লিস্টটাকে একবার ভালো করে ফলো করে ভিডিওটাকে পজ করে এই লিস্টটা ভালোভাবে তোমরা নোট করে নিও, এবার তোমরা অনেক সময় বইতেও পেয়ে যাবে। তো এই জিনিসটাকে বন্ধুরা ভালোভাবে তোমরা নোট করে রাখো, এখান থেকে তোমরা বহুবার পরীক্ষায় কোশ্চেনে পেয়ে যাবে। নেক্সট এরপর আমরা আলোচনা করি বন্ধুরা আঞ্চলিক পরিষদ নিয়ে। ভারতের যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে কয়েকটি আঞ্চলিক পরিষদের মধ্যে ভাগ করা হয়েছে। তো এখানে আমরা দেখব ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো নিয়ে টোটাল 6টা আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছে। উত্তরাঞ্চল পরিষদ, মধ্যাঞ্চল পরিষদ, পশ্চিমাঞ্চল পরিষদ, পূর্বাঞ্চল পরিষদ, দক্ষিণাঞ্চল পরিষদ এবং উত্তর পূর্বাঞ্চল পরিষদ। প্রত্যেকটি পরিষদের আন্ডারে কোন কোন স্টেট বা কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেগুলো বন্ধুরা তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নিও। এখান থেকে তোমরা বহুবার কোশ্চেন পেয়ে যাবে যে হিমাচল প্রদেশ বা হরিয়ানা কোন আঞ্চলিক পরিষদের মধ্যে অবস্থিত, বা বিহার কোন আঞ্চলিক পরিষদের মধ্যে অবস্থিত। তো তোমরা এই জায়গাটাকে বা এই যে লিস্টটা আমরা দিচ্ছি সেটাকে একবার ভালো করে নোট করে রাখবে। নেক্সট এই ভিডিওতে বন্ধুরা আমরা আমাদের যে ভারতের 28টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাদের সম্পর্কে একটা ছোটখাটো ডিসকাশন করব। এখানে প্রথমে আমরা আসি বন্ধুরা ভারতের একদম উত্তর থেকে শুরু করি। ভারতের উত্তরের দিকে যদি আমরা দেখি বন্ধুরা তাহলে প্রথমে আমরা পাবো জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ। তো ভারতের এই উপর সীমানাটাকে যদি আমরা কোনাকুনি ভাবে একটু ভাগ করি, এরকম কোনাকুনি ভাবে যদি আমরা ভাগ করি তাহলে সেখানে আমরা পাবো এই যে অঞ্চলটা রয়েছে এটা হচ্ছে আমাদের লাদাখ, এবং এই যে অঞ্চলটা রয়েছে এটা আমাদের হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। তো এই লাদাখ এবং জম্মু অ্যান্ড কাশ্মীর সম্পর্কে একটু কথা বলি। আমরা এর আগেই জেনে এসেছি যে 2019-এ 31শে অক্টোবর জম্মু অ্যান্ড কাশ্মীর ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়েছে, যথাক্রমে বিধানসভা যুক্ত জম্মু অ্যান্ড কাশ্মীর এবং বিধানসভাহীন লাদাখ। ভারতের এই নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের রাজধানী হচ্ছে লে এবং এর জেলার সংখ্যা দুটি, অর্থাৎ দুটি জেলা নিয়ে এই লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলটি গঠিত। এরপর আমরা আসি জম্মু অ্যান্ড কাশ্মীর নিয়ে। জম্মু অ্যান্ড কাশ্মীরের দুটি রাজধানী রয়েছে, যথাক্রমে শীতকালীন রাজধানী হচ্ছে জম্মু এবং গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর। প্রায় 22টি জেলা নিয়ে এই জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলটি গঠিত। এখানে বিশেষ উল্লেখ্য যে পূর্বের জম্মু কাশ্মীর রাজ্যের যে বিশেষ মর্যাদা অর্থাৎ 370 এবং 335A ধারা দুটিকে এখানে বাতিল করা হয়েছে। এখানে আমরা একটু জাস্ট সংক্ষেপে 370 এবং 35 ধারাটা কি বোঝায় সেটা একটা সংক্ষেপে আলোচনা করি। 370 এবং 335 এর মধ্যে অনেক বিশ্লেষিত আলোচনার জন্য আমরা আমাদের ইন্ডিয়ান পলিটি লেকচারে সেগুলো আলোচনা করব। এখানে জাস্ট বোঝার সুবিধার্থে কয়েকটা ছোট ছোট পয়েন্ট আমরা এখানে আলোচনা করি। 370 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যোগাযোগ ছাড়া অন্য কোনো বিষয়ে জম্মু কাশ্মীরে হস্তক্ষেপের অধিকার ছিল না কেন্দ্রের। জম্মু কাশ্মীরে কোনো আইন প্রণয়নের অধিকার ছিল না সংসদেরও। আইন প্রণয়ন করতে হলে রাজ্যের সম্মতি নিতে হতো। জম্মু কাশ্মীরের আলাদা পতাকা ছিল। আর্থিক জরুরি অবস্থা জারি করা যেত না সেখানে। সাধারণ জরুরি অবস্থাও জারি করা যেত না সেখানে। এবং জম্মু কাশ্মীরে যে বিধানসভা ছিল তার মেয়াদ ছিল 6 বছর। এবং বর্তমানে 370 ধারা সরানোর পর বর্তমানে এখন যা অবস্থা রয়েছে সেখানে জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যের কোনো বিশেষ আলাদা মর্যাদা এখানে দেওয়া নেই। তাকে এক নাগরিকত্ব দেওয়া হয়েছে। আগে তাদের দ্বৈত নাগরিকত্ব দেওয়া হতো, এখন তাদের কেবল মাত্র অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন কাউন্ট করা হবে। আলাদা করে তাদের কোনো কাশ্মীরি হিসাবে তাদের নাগরিকত্ব থাকবে না। এর আগে তাদের আলাদা পতাকা ছিল, 370 ধারার পর তাদের কোনো আলাদা পতাকা নাই। সেখানে আমাদের দেশ ভারতবর্ষের পতাকাই সেখানে একমাত্র লাগানো হবে। 370 ধারা অনুযায়ী এখানে 360 ধারা অর্থাৎ অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা যেত না, কিন্তু এই 370 সরানোর পর 360 ধারা অর্থাৎ অর্থনৈতিক জরুরি অবস্থা কাশ্মীরেও কার্যকর হবে। অন্য কোনো রাজ্যের কেউ জমি আগে কিনতে পারত না 370 অনুসারে, কিন্তু এখন বর্তমানে অন্য রাজ্যের বাসিন্দারাও এখানে জমি কিনতে পারবেন। আগে কাশ্মীরের মহিলারা অন্য কোনো রাজ্যে বিয়ে করলে তাদের নাগরিকত্ব হারাতেন, কিন্তু বর্তমানে তাদের নাগরিকত্ব বজায় থাকবে। কাশ্মীরে আগে সংখ্যালঘু সংরক্ষণ ছিল না, এবার কাশ্মীরেও সংখ্যালঘু সংরক্ষণ চালু হবে। তথ্যের অধিকার ও শিক্ষার আইন আগে কাশ্মীরে বলবৎ ছিল না, এই দুটি আইন এবার কাশ্মীরে কার্যকর হবে। নেক্সট আমরা একটু কথা বলি 35A ধারা নিয়ে। 35A ধারা অনুযায়ী কিছু বিশেষ সুবিধা পেতেন জম্মু এবং কাশ্মীরের স্থায়ী বাসিন্দারা। কে স্থায়ী বাসিন্দা তা স্থির করতে পারত জম্মু কাশ্মীর বিধানসভা। স্থায়ী বাসিন্দা ছাড়া কেউ এই রাজ্যে চাকরি আবেদন করতে পারতেন না এবং দিতে পারতেন না ভোটও। রাজ্যের স্থায়ী বাসিন্দা কোনো মহিলা বাইরের কাউকে বিয়ে করলে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হতেন এবং ওই মহিলার উত্তরসূরি ওই সম্পত্তির অধিকার বা মালিকানা পেতেন না। কিন্তু বর্তমানে 35 ধারা সরিয়ে দেওয়ার পর থেকে এই সমস্ত সুযোগ সুবিধা তারা পাবেন। এবং 2019 সালের 2 নভেম্বর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক নবগঠিত জম্মু কাশ্মীর এবং লাদাখের সীমানার বিন্যাস করে। পাশাপাশি ভারতের নতুন একটি মানচিত্র সার্ভে অফ ইন্ডিয়া প্রকাশ করে। নয়া মানচিত্রে পূর্ব পাকিস্তান অধিকৃত মুজাফফরাবাদ, পুঞ্চ এবং মিরপুরকেও রাখা হয়েছে। 1947 সালে জম্মু ও কাশ্মীর রাজ্যে 14টি জেলা ছিল, কিন্তু বর্তমানে পূর্ববর্তী 14টি জেলা ভেঙে নতুন 22টি জেলা গঠন করা হয়েছে।
এই নতুন 22টি জেলা হলো মুজফফরাবাদ, কুপওয়ারা, বন্দিপুর, গান্ধারবাল, বারমুলা, শ্রীনগর, বদগাঁও, পুলওয়ামা, পুঞ্চ, শোপিয়ান, অনন্তনাগ, কুলগাঁও, মিরপুর, রাজৌরি, রিয়ামি, রামবান, ডোডা, জম্মু, উধমপুর, সাম্বা, কাটুয়া এবং কিস্তিওয়ার। নেক্সট বন্ধুরা আমরা আলোচনা করব হিমাচল প্রদেশ নিয়ে। জম্মু এবং কাশ্মীরের থেকে আমরা যদি একটু নিচের দিকে নেমে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ জেলাটি 1948 সালের এপ্রিল মাসে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে জন্মলাভ করে এবং 25শে জানুয়ারি 1971 সালে বর্তমান রূপ লাভ করে। হিমাচল প্রদেশ ভারতের এমন একটি রাজ্য যার দুটি রাজধানী রয়েছে, গ্রীষ্মকালীন রাজধানী সিমলা এবং শীতকালীন রাজধানী হচ্ছে ধর্মশালা। আমাদের ভারতের প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তন, জনসংখ্যা, সাক্ষরতার হার এরকম বিভিন্ন তাদের ডিটেল বিষয় তোমরা অনেক বইতে এবং ইন্টারনেটে পেয়ে যাবে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না, আমরা মেনলি আমাদের ভারতের ম্যাপটাকে দেখব এবং তাদের প্রত্যেকটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের যে কিছু কিছু উল্লেখযোগ্য বিষয় যেগুলো পরীক্ষাতে অনেকবারই জিজ্ঞেস করে সেই নিয়ে একটু আমরা একটা সাধারণ আলোচনা করব। তো এখানে হিমাচল প্রদেশের ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য হলো হিমাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশের স্পিতির একটি গ্রাম হলো কিবার। এটি পৃথিবীর উচ্চতম গ্রামগুলির মধ্যে অন্যতম। নেক্সট বন্ধুরা আমরা যদি হিমাচল প্রদেশ থেকে আরেকটু নিচের দিকে নামি তাহলে ভারতের পশ্চিম প্রান্ত দিয়ে যদি আমরা আমাদের ম্যাপটাকে স্টাডি করি তাহলে সেক্ষেত্রে দেখব হিমাচল প্রদেশের পরবর্তী রাজ্যই হলো পাঞ্জাব। পাঞ্জাবের জন্ম 1966 সালে এবং এর রাজধানী হচ্ছে চণ্ডীগড়। নেক্সট পাঞ্জাবের পরেই আমরা আসি হরিয়ানা। হরিয়ানা রাজ্যটির জন্ম 1966 সালের 1 নভেম্বর এবং এরও রাজধানী হলো চণ্ডীগড়। এর আগেই আমরা পড়েছিলাম বন্ধুরা 1966 সালে পাঞ্জাব রাজ্যটিকে দুভাগ করে পাঞ্জাব ও হরিয়ানা নামে দুটি পৃথক রাজ্য গঠিত হয় এবং চণ্ডীগড় নামে একটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে এবং এই তিনটি অর্থাৎ দুটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল উভয়েরই রাজধানী হয় চণ্ডীগড়। নেক্সট আমরা দেখব পাঞ্জাব এবং হরিয়ানার নিচেই আমরা পাবো রাজস্থান। রাজস্থান রাজ্যটি আমাদের ভারতের আয়তনের দিক থেকে সবথেকে বৃহত্তম রাজ্য এবং এর রাজধানী হচ্ছে জয়পুর এবং রাজস্থানের অন্যতম বিখ্যাত পর্বতমালা হলো আরাবল্লী পর্বতমালা। রাজস্থানে এই আরাবল্লী পর্বতমালা দীর্ঘ অঞ্চল জুড়ে বিস্তৃত। উদয়পুর, পালি ও সিরোহির দক্ষিণ পূর্বাঞ্চল এবং ডুঙ্গারপুর জেলার পশ্চিম ভাগ এই পর্বতমালা অবস্থিত। নেক্সট রাজস্থানের পরই আমরা দেখতে পারবো বন্ধুরা গুজরাট। গুজরাট রাজ্যটির জন্ম 1960 সালের 1 মে এবং এর রাজধানী হচ্ছে গান্ধীনগর। গুজরাট হলো এমন একটি রাজ্য যে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলাদা একটি দপ্তর খুলেছে। পৃথিবীতে এরকম কম রাজ্য বা প্রদেশ রয়েছে যাদের এরকম একটি অতি প্রয়োজনীয় দপ্তর আছে এবং পাকিস্তান সীমান্তের উত্তর গুজরাটের মরুভূমির পশ্চিম প্রান্তে কোলিওয়ারা তালুক এবং রাধানপুর ও মতিপিপারাতে হরপ্পা সভ্যতার দুটি নিদর্শন খুঁজে পাওয়া যায়। উত্তর গুজরাটে হরপ্পা সভ্যতার প্রায় 50টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। নেক্সট আমরা যদি গুজরাট থেকে একটু নিচের দিকে নেমে আসি তাহলে সেক্ষেত্রে আমরা দেখব পরবর্তী রাজ্য যেটা আমরা পাবো সেটা হচ্ছে মহারাষ্ট্র। 1960 সালের 1 মে এই মহারাষ্ট্র রাজ্যটির জন্ম, যার রাজধানী হচ্ছে মুম্বাই এবং জেলার সংখ্যা হচ্ছে 36টি। রাজা পঞ্চম জর্জ এবং রানী মেরি 1911 সালে বোম্বেতে পদার্পণ করেন। এটাই ছিল ব্রিটেনের রাজা রানীর ভারতে প্রথম আগমন। তাদের পদার্পণকে স্মরণীয় করে রাখতে 1924 সালে গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মিত হয়েছিল। 2013 জুন মাসে দক্ষিণ মুম্বাইয়ের সঙ্গে শহরতলি যোগাযোগকারী ইস্টার্ন ফ্রিওয়ে সিগন্যালহীন 17 কিলোমিটার রাস্তা উদ্বোধন হয়েছে। মহারাষ্ট্র থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে সেখানে আমরা দেখতে পারবো গোয়া নামে রাজ্যটি। গোয়া বর্তমানে যে রাজ্য সেটা 1987 সালের 30 মে একটি রাজ্য রূপে জন্ম হয়, যার রাজধানী হচ্ছে পানাজি এবং এখানে জেলার সংখ্যা হচ্ছে 2টি, উত্তর গোয়া এবং দক্ষিণ গোয়া। ভারতের সবথেকে ছোট রাজ্য হচ্ছে এই গোয়া। গোয়া অতীতে ছিল একটি কেন্দ্রশাসিত অঞ্চল। 1987 সালের 30 মে ভারতের এটি 25তম রাজ্যে পরিণত হয়। গোয়ার পরবর্তী রাজ্য হচ্ছে কর্ণাটক। কর্ণাটক রাজ্যটির জন্ম 1973 সালের 1 নভেম্বর এবং এর রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর। ভারতের প্রথম কর্ণাটক রাজ্যের বিধানসভাই হলো এমন একটি বিধানসভা যেটি ডিলিমিটেশন কমিটির সুপারিশ মেনে অনুষ্ঠিত হয়েছে এবং অতীতে এই রাজ্যের নাম ছিল মহীশূর। কর্ণাটক শব্দটি এসেছে কার্নাড়ু শব্দ থেকে, এর অর্থ হলো অত্যুচ্চ জমি। কর্ণাটকের পরবর্তী আমরা রাজ্য দেখতে পাবো কেরালা। 14টি জেলা নিয়ে গঠিত এই কেরালা রাজ্যের জন্ম 1956 সালের 1 নভেম্বর। কেরালার একটি অতি বিখ্যাত উৎসব হলো আট্টাকুল পোংলা। এটি একটি বিশেষ উৎসব এবং এই উৎসব উপলক্ষে প্রতি ফেব্রুয়ারি মাসের বিশ্বের সর্ববৃহৎ মহিলা সমাগম ঘটে এবং কেরালার ইদুক্কি জেলার সবরিমালা মন্দিরে আয়াপ্পা দর্শনের জন্য প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী এখানে আসেন এবং 1990 খ্রিস্টাব্দে কেরালা রাজ্যের
এর্নাকুলাম জেলাকে ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর জেলা হিসাবে ঘোষণা করা হয়। কেরল রাজ্যের মোট ৪৪টি নদীর মধ্যে ৪১টি হচ্ছে পশ্চিম বাহিনী নদী এবং ৩টি রয়েছে এখানে পূর্ব বাহিনী নদী, যথা কাবানী, ভবানী এবং পাম্বার। এবং এই কেরালা রাজ্যের রাজধানী হচ্ছে ত্রিভন্দম। নেক্সট, এই কেরালার পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে তামিলনাড়ু। ৩২টি জেলা নিয়ে গঠিত এই তামিলনাড়ু রাজ্যের জন্ম ১৯৬৯ সালের ১৪ই জানুয়ারি এবং বর্তমানে রাজধানী হচ্ছে চেন্নাই। তামিলনাড়ুর পরবর্তী রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ১৩টি জেলা নিয়ে গঠিত এই অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্ম ১৯৫৬ সালের ১লা নভেম্বর। আমরা জানি বন্ধুরা, এর আগেও আমরা পড়ে এসেছি যে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যই হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, অন্ধ্রপ্রদেশের ৩টি রাজধানী আমরা আলাদা করে বলতে পারি। প্রথমে হচ্ছে অমরাবতী, যেটা হচ্ছে বিধান পরিষদীয় রাজধানী। নেক্সট বিশাখাপত্তনম, যেটা হচ্ছে প্রশাসনিক রাজধানী, এবং কুর্নুল হচ্ছে বিচার বিভাগীয় রাজধানী। অন্ধ্রপ্রদেশ রাজ্যটিকে রাইস বোল অফ ইন্ডিয়া এবং এগ বোল অফ এশিয়াও বলা হয়ে থাকে। নেক্সট আমরা আসি বন্ধুরা অন্ধ্রপ্রদেশেরই পরবর্তী রাজ্য, যেটা হচ্ছে তেলেঙ্গানা। এখানে ম্যাপের মধ্যে দেওয়া নেই, তাই আমি তোমাদেরকে বলি অন্ধ্রপ্রদেশের এই উপরের দিকের কিছুটা অংশ নিয়ে এরকম ভাবে এখানে তেলেঙ্গানা রাজ্যটি অবস্থিত। তেলেঙ্গানা রাজ্যটির জন্ম ২০১৪ সালের ১লা জুন ভারতের ২৮তম এবং ভারতের সবথেকে নবীনতম রাজ্য হিসাবে। তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ। নেক্সট পরবর্তী রাজ্য যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ছত্তিশগড়। মধ্যপ্রদেশ ভেঙে আমরা জানি ছত্তিশগড় গঠন করা হয়েছে। তো মধ্যপ্রদেশের এই সাইডের কিছুটা অংশ নিয়ে গঠিত হয়েছে ছত্তিশগড়। ২০০০ সালের ১লা নভেম্বর ভারতের ২৬তম রাজ্য হিসাবে এই ছত্তিশগড় রাজ্যটির গঠন হয় এবং ২৮টি জেলা বিশিষ্ট এই রাজ্যটির রাজধানী হচ্ছে রায়পুর। ছত্তিশগড়ের পরবর্তী রাজ্য যেটা আমরা পাবো সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। ১৯৫৬ সালের ১লা নভেম্বর এই মধ্যপ্রদেশ রাজ্যটি গঠিত হয় এবং ৫১টি জেলা বিশিষ্ট এই মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে ভোপাল। মধ্যপ্রদেশ ভারতের কেন্দ্রে অবস্থিত এবং এটি এই দেশের দ্বিতীয় বৃহত্তম রাজ্য। রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ১৯৫৬ সালের ১লা নভেম্বর মধ্যপ্রদেশ রাজ্যটি গঠিত হয়। মধ্যপ্রদেশ থেকে বন্ধুরা আমরা যদি আরেকটু উপরের দিকে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যটির জন্ম ১৯৫০ সালে এবং আমরা জানি এর আগে নাম ছিল ইউনাইটেড প্রভিন্সেস এবং ১৯৫০ সালে এর নাম পরিবর্তন করে উত্তরপ্রদেশ করা হয়। ৭১টি জেলা বিশিষ্ট এই রাজ্যের রাজধানী হচ্ছে লখনউ। আমাদের ভারতবর্ষের একটি অন্যতম বৃহৎ উৎসব এলাহাবাদে প্রত্যেক ১২ বছর এবং ৬ বছর অন্তর কুম্ভমেলা এবং অর্ধ কুম্ভমেলা অনুষ্ঠিত হয় এবং এই ইউপির একটি অন্যতম বৃহৎ জেলা হচ্ছে এলাহাবাদ, যেটার বর্তমানে নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করা হয়েছে এবং অন্যতম একটি বিশেষ জেলা ফৌজাবাদের নাম পরিবর্তন করে বর্তমানে অযোধ্যা রাখা হয়েছে। পঞ্চদশ লোকসভা নির্বাচনে জনসংখ্যার বিচারে বৃহত্তম লোকসভা কেন্দ্র হলো উত্তরপ্রদেশের উন্নাও। উত্তরপ্রদেশ থেকে বন্ধুরা আমরা যদি একটু ওপর দিকে যাই, তাহলে আমরা সেক্ষেত্রে এখানে পাবো নতুন একটি রাজ্য যেটা আমাদের উত্তরপ্রদেশ ভেঙেই গঠিত হয়েছে, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যটির জন্ম ২০০০ সালের ৯ নভেম্বর এবং ১৩টি জেলা বিশিষ্ট এই রাজ্যের রাজধানী হচ্ছে দেরাদুন। সদ্য গঠিত এই উত্তরাখণ্ডে শিবালিক, কুমায়ুন এবং গাড়োয়াল পর্বতমালা রয়েছে। রাজ্যের প্রধান পর্বতশৃঙ্গগুলি হল নন্দা দেবী, কামেট, বদ্রীনাথ, দুমাগিরি এবং বন্দরপুঞ্জ। আমরা যদি বন্ধুরা উত্তরপ্রদেশ থেকে একটু পূর্ব দিকে যাই, তাহলেই দেখবো পরবর্তী রাজ্য যেটা হচ্ছে বিহার। এই বিহার রাজ্যটি ২০০০ সালের ১৫ই নভেম্বর দুভাগ করে বিহার এবং ঝাড়খণ্ড নামে দুটি আলাদা রাজ্যে পরিণত হয়। বিহার রাজ্যটির ওপরে কিছু অংশ নিয়ে গঠিত হয়েছে বিহার এবং নিচের অংশটি হচ্ছে ঝাড়খণ্ড। একটু ড্রয়িংটা এখানে ভুল হয়েছে বন্ধুরা, ঝাড়খণ্ড মোটামুটি তোমাদের প্রায় এতটা পর্যন্ত পাবে তোমরা। এই যে টোটাল এরিয়াটা আমরা মার্ক করছি, এই পুরো অঞ্চলটা হচ্ছে ঝাড়খণ্ড এবং ওপরের দিকের এই অঞ্চলটা হচ্ছে বিহার। ৩৮টি জেলা নিয়ে গঠিত এই বিহার রাজ্যের রাজধানী হচ্ছে পাটনা। বিহারের পরবর্তী রাজ্য আমরা দেখতে পাবো বন্ধুরা ঝাড়খণ্ড। ২০০০ সালের ১৫ই নভেম্বর এই ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয় এবং ২৪টি জেলা বিশিষ্ট এই রাজ্যটির রাজধানী হচ্ছে রাঁচি। সাবেক বিহারের ৪৫% ভৌগোলিক অঞ্চল নিয়ে এই ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়। ঝাড়খণ্ডের জনসংখ্যার ২৮%ই হচ্ছে উপজাতি। ১৯৭২ সালে সাঁওতাল নেতা শিবু সোরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা গঠন করলেও পৃথক ঝাড়খণ্ড রাজ্যের দাবিতে আন্দোলন জোরদার হয়। এরপর ২০০০ সালের ১৫ই নভেম্বর গঠিত হলো দেশের ২৮তম রাজ্য ঝাড়খণ্ড। পরবর্তী রাজ্য এখানে আমরা দেখব বন্ধুরা সেটা হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যটির জন্ম ১৯৪৯ সালের জানুয়ারি মাসে। ৩০টি জেলা বিশিষ্ট এই উড়িষ্যা রাজ্যের রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। রাজ্যের দুটি অন্যতম জেলা বালাসোর ও ময়ূরভঞ্জকে
উড়িষ্যার ধানের ভান্ডার বলা হয়। এরপরেই বন্ধুরা আমরা দেখব আমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ রাজ্যটির জন্ম 1947 সালের 15ই আগস্ট। 23টি জেলা বিশিষ্ট এই রাজ্যের রাজধানী হচ্ছে কলকাতা। 1947 সালে দেশ ভাগের সময় বঙ্গভূমি ভাগ হয়েছিল। অবিভক্ত বঙ্গভূমির পূর্ব ভাগ নিয়ে গঠিত হয় পূর্ব পাকিস্তান, যেটা আজকে আমরা বর্তমানে বাংলাদেশ নামে চিনে থাকি, এবং পশ্চিম ভাগ নিয়ে গঠিত হয় আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত এবং একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য। নেক্সট আমরা বন্ধুরা যদি আমাদের পশ্চিমবঙ্গ থেকে একটু উপর দিকে যাই, তাহলে এখানে আমরা দেখতে পারবো সিকিম। সিকিম রাজ্যটির জন্ম 1975 সালের 16ই মে। 4টি জেলা বিশিষ্ট এই সিকিম রাজ্যের রাজধানী হচ্ছে গ্যাংটক। এরপর আসি আমরা বন্ধুরা ভারতের উত্তর পূর্বে 7টি রাজ্য, যেটাকে আমরা সেভেন সিস্টার্স রূপেও চিনে থাকি। যার প্রথম রাজ্যটি হচ্ছে আসাম। আসাম রাজ্যটির জন্ম 1950 সালের 26শে জানুয়ারি এবং 33টি জেলা বিশিষ্ট এই আসাম রাজ্যের রাজধানী হচ্ছে দিসপুর। নেক্সট আমরা যদি আসাম থেকে একটু নিচের দিকে আসি, তাহলে আমরা দেখব বন্ধুরা এখানে মেঘালয় রাজ্যটি। মেঘালয় রাজ্যটির জন্ম 1972 সালের 21শে জানুয়ারি। মেঘালয় শব্দের অর্থ মেঘের আবাস, অর্থাৎ মেঘ যুক্ত আলয় থেকে মেঘালয় হয়েছে। 1970 সালের 2 এপ্রিল এটি একটি স্বশাসিত রাজ্যের মর্যাদা পায়। 1972 সালের 21শে জানুয়ারি এটি পূর্ণ রাজ্য হিসাবে ঘোষিত হয়। অধ্যাপক ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জি এই রাজ্যের নামকরণ করেন মেঘালয়। এটা তোমরা বন্ধুরা নোট করে রাখো, এটা তোমাদের বহুবার পর্যন্ত পরীক্ষায় পেয়ে যাবে যে মেঘালয় নামটি কে করেছেন। মেঘালয় সম্পর্কে কয়েকটা তথ্য বলে রাখি বন্ধুরা। এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম, মলিনং গ্রাম, এটা 2006 সালেই ইউনেস্কো কর্তৃক এটি স্বীকৃতি পায়। 11টি জেলা বিশিষ্ট এই মেঘালয় রাজ্যের রাজধানী হচ্ছে শিলং। উচ্চতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য শিলংকে বলা হয় স্কটল্যান্ড অব দি ইস্ট। ভারতের দীর্ঘতম ও গভীরতম গুহা জয়ন্তিয়ার উমলাওয়ান মেঘালয় অবস্থিত। এছাড়াও মেঘালয়ের উচ্চতম জলপ্রপাত হলো কিনরেম ওয়াটারফলস এবং মেঘালয়ের বৃহত্তম কৃত্রিম হ্রদ হলো উমিয়াম লেক। নেক্সট আমরা আসি বন্ধুরা সেভেন সিস্টার্স এর অন্যতম একটি উল্লেখযোগ্য রাজ্য, যেটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড রাজ্যটির জন্ম 1963 সালের 1 ডিসেম্বর। এটি ভারতের 16তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। 12টি জেলা বিশিষ্ট এই নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা এবং এই নাগাল্যান্ডের উচ্চতম শৃঙ্গ হচ্ছে সরামতি। নাগাল্যান্ডের পরবর্তী রাজ্য আমরা পাবো বন্ধুরা, সেটা হচ্ছে মণিপুর। মণিপুর রাজ্যের জন্ম 1972 সালের 21শে জানুয়ারি। 16টি জেলা বিশিষ্ট এই রাজ্যের রাজধানী হচ্ছে ইম্ফল। মণিপুরের পরবর্তী রাজ্য আমরা দেখতে পাবো বন্ধুরা, সেটা হচ্ছে মিজোরাম। মিজোরাম রাজ্যটির জন্ম 1987 সালের 20 ফেব্রুয়ারি। 9টি জেলা বিশিষ্ট এই রাজ্যের রাজধানী হচ্ছে আইজল। নেক্সট মিজোরামের পরবর্তী রাজ্য আমরা পাবো বন্ধুরা, সেটা হচ্ছে ত্রিপুরা। এই ত্রিপুরা রাজ্যের জন্ম 1972 সালের 21শে জানুয়ারি। 8টি জেলা বিশিষ্ট এই রাজ্যের রাজধানী হচ্ছে আগরতলা। ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে ত্রিপুরা। অসম এবং মিজোরামের সাথে সংকীর্ণ সীমান্ত ছাড়াও ত্রিপুরার সমস্ত দিকই বাংলাদেশ সীমান্তের সঙ্গে যুক্ত। এবং আমাদের এই সেভেন সিস্টার্স এর সব থেকে অন্যতম রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশ রাজ্যটির জন্ম 1987 সালের 20 ফেব্রুয়ারি। 1972 সাল পর্যন্ত এই রাজ্যটি নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি অর্থাৎ NEF এর অন্তর্ভুক্ত ছিল। 1972 এর 21শে জুন কেন্দ্রশাসিত রাজ্যের মর্যাদা পায় এবং 1987 সালের 20 ফেব্রুয়ারি এটি বর্তমান রূপ লাভ করে। 25টি জেলা বিশিষ্ট এই রাজ্যের রাজধানী হচ্ছে ইটানগর। এখানে রয়েছে একটি বৃহত্তম মঠ, যেটা হচ্ছে তাওয়াং মঠ। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠ। অরুণাচল প্রদেশকে ল্যান্ড অফ ডনলিড মাউন্টেন্স বা অর্কিড স্টেট অফ ইন্ডিয়া বা প্যারাডাইস অফ দ্য বোটানিস্ট নামেও পরিচিত। আমরা জানি অরুণাচল প্রদেশ ভারতের একবারে পূর্বতম রাজ্য এবং এই অরুণাচল প্রদেশেরই পূর্ব দিকে অবস্থিত কিবিথু হচ্ছে ভারতের পূর্ব দিকের শেষ সীমানা। এখানকার পাহাড়ে ভোরের সূর্য ছড়িয়ে দেয় তার প্রথম অরুণিমা, তার থেকেই এই রাজ্যটির নাম হচ্ছে অরুণাচল বা দ্য ল্যান্ড অফ ডনলিড মাউন্টেন্স। এখানে একটা কথা বলা হয়নি বন্ধুরা, যেটা অসম রাজ্যের ক্ষেত্রে। অসম রাজ্যের লোহিত এবং ব্রহ্মপুত্র নদীর ওপর গঠিত ভূপেন হাজারিকা সেতু হলো ভারতের দীর্ঘতম নদী সেতু। এটা তোমরা নোট করে রেখো, এটা কিন্তু বহুবার পরীক্ষায় কোশ্চেনে আসে। এরপর আমরা আসি বন্ধুরা কিছু কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আমরা অলরেডি জম্মু অ্যান্ড কাশ্মীরকে আলোচনা করে নিয়েছি। নেক্সট কেন্দ্রশাসিত রাজ্য যেটা হচ্ছে দিল্লি, আমাদের দেশের রাজধানী। 1956 সালে দিল্লি কেন্দ্রশাসিত রাজ্যের মর্যাদা পায় এবং সংবিধানের 69তম সংশোধনের মাধ্যমে দিল্লি বিধানসভার বিশেষ মর্যাদা পায়। 1991 সালে দিল্লিতে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অ্যাক্ট পাস হয়। 23টি জেলা বিশিষ্ট এই কেন্দ্রশাসিত রাজ্যের রাজধানী হচ্ছে দিল্লি। নেক্সট আমরা আসি বন্ধুরা দামান এবং দিউ নিয়ে। দামান এবং দিউ কোঙ্কন উপকূলে অবস্থিত দুটি দ্বীপ এবং এরই নিচের দিকে আমরা দেখতে পাবো দাদরা ও নগর হাভেলি। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ একসময় আলাদা আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, কিন্তু 2019 সালের ডিসেম্বর মাসে সংসদে দাদরা ও নগর হাভেলি
এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চল দুটি যুক্ত করার পরিকল্পনা গৃহীত হয়েছিল। এরপর 2020 সালের 26শে জানুয়ারি দুটি কেন্দ্রশাসিত অঞ্চল এককভাবে পথ চলা শুরু করে। নবনির্মিত এই অঞ্চলটি 4টি ভৌগোলিক অঞ্চল নিয়ে গঠিত হয়েছে, যথা দাদরা, নগর হাভেলি, দমন ও দিউ। নবগঠিত এই অঞ্চলের রাজধানী হলো দমন। নেক্সট আমরা আসি বন্ধুরা লাক্ষাদ্বীপ নিয়ে। লাক্ষাদ্বীপ ভারতের কেরালা উপকূলে অবস্থিত কিছু ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল। লাক্ষাদ্বীপ অনেকগুলি ছোট ছোট দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। 1973 সালে এরকমই সমস্ত দ্বীপপুঞ্জগুলো যেরকম লাক্ষাদ্বীপ, মিনিকয়, আমিনদেবী প্রভৃতি দ্বীপপুঞ্জগুলোকে একসঙ্গে মিশিয়ে লাক্ষাদ্বীপ নামে অভিহিত করা হয়। এই লাক্ষাদ্বীপের জন্ম 1956 সালে এবং এর রাজধানী হচ্ছে কাভারত্তি। নেক্সট আমরা আসি বন্ধুরা কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় নিয়ে। চণ্ডীগড় পাঞ্জাব এবং হরিয়ানার সংযোগস্থলে অবস্থিত একটি কেন্দ্রশাসিত রাজ্য। এই কেন্দ্রশাসিত রাজ্যটির জন্ম 1966 সালের 1 নভেম্বর। এটি পাঞ্জাব এবং হরিয়ানার যৌথ রাজধানী। এটি শিবালিক পর্বতের পাদদেশে অবস্থিত একটি পরিকল্পিত আধুনিক শহর, যার নকশা তৈরি করেন ফরাসি স্থপতি লে কর্বুসিয়ে। নেক্সট আমরা কথা বলবো বন্ধুরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের এদিকে অবস্থিত। বে অফ বেঙ্গল এবং আন্দামান সি এর সংযোগস্থলে অবস্থিত এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটি টোটাল 572টা দ্বীপের একটি সংগঠিত ইউনিয়ন, যার মধ্যে প্রায় 37টি দ্বীপপুঞ্জ হচ্ছে বসবাসযোগ্য। এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ নামে কেন্দ্রশাসিত অঞ্চলটির জন্ম 1956 সালের 1 নভেম্বর। 3টি জেলা বিশিষ্ট এই কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার এবং এখানকার বর্তমান যে লেফটেন্যান্ট গভর্নর রয়েছে তিনি হচ্ছেন রিটায়ার্ড অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশী। নেক্সট এবং সর্বশেষ কেন্দ্রশাসিত অঞ্চল যেটা হচ্ছে পুডুচেরি। পুডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলটির জন্ম 1954 সালের 1 নভেম্বর এবং এর রাজধানী হচ্ছে পুডুচেরি এবং এটি 4টি জেলা নিয়ে গঠিত, যথা পুডুচেরি মেন, এটি তামিলনাড়ুতে অবস্থিত, করাইকল তামিলনাড়ুতে, ইয়ানাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং মাহে কেরালাতে অবস্থিত। নেক্সট আমরা আলোচনা করব ভারত ও তার প্রতিবেশী দেশসমূহ নিয়ে। ভারতের স্থল সীমান্তে মোট পরিমাণ 15,200 কিলোমিটার। সীমান্তের বেশিরভাগটাই রয়েছে বাংলাদেশ এবং সর্বনিম্ন রয়েছে আফগানিস্তানের সঙ্গে। এর পরবর্তী একটি লিস্টে আমরা ভারত এবং তার প্রতিবেশী দেশ সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন, তার রাজধানী, তার পর্বতশৃঙ্গ, দীর্ঘতম নদী, এরকম বিভিন্ন ইনফরমেশন আমরা দিয়েছি। কিন্তু তার আগে আমরা আমাদের ভারতের প্রতিবেশী দেশগুলি কোনটি কোথায় অবস্থিত সেটা সম্পর্কে একবার দেখে নিই। ভারতের পশ্চিম এবং উত্তর পশ্চিমে অবস্থিত রয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের ওপর দিক করে এবং ভারতের উত্তর দিকে কিছুটা সীমান্ত নিয়ে ভারতের সাথে প্রতিবেশী দেশ রয়েছে আফগানিস্তান। এবং সেখান থেকে যদি আমরা একটু পূর্ব দিকে আসি তাহলে সেখানে দেখব ভারতের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে চায়না এবং ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম এবং পশ্চিমবঙ্গের কিছুটা অঞ্চলের সাথে লাগোয়া ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে নেপাল এবং আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী আমাদের ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর দিকে আমরা পাবো ভুটান এবং আমাদের যে 7 সিস্টার্স রয়েছে তাদের পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে মায়ানমার এবং আমাদের ভারতের নিচের দিকে ভারত মহাসাগরে অবস্থান করেছে আরেকটি প্রতিবেশী দেশ যেটা হচ্ছে শ্রীলঙ্কা। আমরা এর আগেও একটি লিস্ট দিয়েছিলাম যেখানে আমাদের ভারতের যে 28টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাদের মধ্যে একটা কম্পারিজনের, সেখানে আমরা বিভিন্ন স্টেট সম্পর্কে একটা কম্পারিজন করেছিলাম এবং এই একটা কোশ্চেন এখান থেকে বহুবার পরীক্ষায় আসে যে সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র স্পর্শ করেছে এমন একটি রাজ্য। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা যদি এখানে দেখি সিকিম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর প্রত্যেকটি রাজ্যই 3টি করে প্রতিবেশী দেশ দ্বারা স্পর্শ করেছে। যদি আমরা এখানে দেখি জম্মু অ্যান্ড কাশ্মীর আফগানিস্তান, পাকিস্তান এবং চায়না 3টি দেশ দ্বারা বেষ্টিত। সিকিমের সাথেও রয়েছে ভুটান, নেপাল এবং চায়না। পশ্চিমবঙ্গের সাথেও বাংলাদেশ, ভুটান এবং নেপাল রয়েছে এবং যদি আমরা দেখি অরুণাচল প্রদেশের সাথে মায়ানমার, চায়না এবং ভুটান রয়েছে। এই প্রতিবেশী দেশগুলি সম্পর্কে একটু আমরা আলোচনা করি। প্রথমে আমরা আসি চীনকে নিয়ে। চীনের রাজধানী হচ্ছে বেজিং, সর্বোচ্চ পর্বতশৃঙ্গ গোসাইথান এবং দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসিকিয়াং। ভারতের পরবর্তী প্রতিবেশী দেশ সেটা হচ্ছে বাংলাদেশ, যার রাজধানী ঢাকা, সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডাং এবং দীর্ঘতম নদী পদ্মা ও মেঘনা। এবং ভারতের অন্যতম একটি প্রতিবেশী দেশ সেটা হচ্ছে পাকিস্তান, যার রাজধানী হচ্ছে ইসলামাবাদ, সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তিরচিমির এবং দীর্ঘতম নদী সেটা হচ্ছে সিন্ধু। আমরা অলরেডি চীন এবং পাকিস্তানের কথা বললাম, কিন্তু আমাদের ভারত পাকিস্তান এবং ভারত ও চীনের মধ্যে কিছু সীমান্ত সংক্রান্ত সমস্যাও রয়েছে। প্রথমে আমরা আসি ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা। ভারত ও পাকিস্তানের মধ্যে কচ্ছের রণ নিয়ে কিছু বিতর্ক রয়েছে। কাশ্মীর সমস্যা সম্পর্কে আমরা অলরেডি চিনি। এছাড়াও সিয়াচেন বা আকসাই চীন সংক্রান্ত সমস্যা ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে। এছাড়াও
চারিত্রিক সমস্যা ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে। নেক্সট যদি আমরা ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংক্রান্ত সমস্যার কথা বলি, তাহলে অলরেডি আমরা জানি বর্তমানে লাদাখ নিয়ে ভারত ও চীনের মধ্যে সমস্যা চলছে। এছাড়াও হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের মধ্যে কিছু সীমানা সংক্রান্ত বিবাদ ভারত ও চীনের মধ্যে অলরেডি রয়েছে। এবং ভারতের পূর্ব সেক্টরে ভুটানের দিকে টালুগিরি পথের কাছে ভারত, মায়ানমার ও চীনের যে ট্রানজাকশন পয়েন্ট রয়েছে, সেখানেও ভারত ও চীনের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছে। নেক্সট আমাদের ভারতের প্রতিবেশী দেশের কথা বলি, সেটা হচ্ছে নেপাল। নেপালের সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি বন্ধুরা মাউন্ট এভারেস্ট, এবং এই নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, এবং নেপালের সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে কালীগন্ডক। নেপালের পরবর্তী আমাদের ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে মায়ানমার, যার রাজধানী হচ্ছে নেপিদ, এবং বর্তমানে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাকাবোরাজি, এবং দীর্ঘতম নদী হচ্ছে ইরাবতী। আমরা জানি বন্ধুরা মায়ানমারের যে পূর্ববর্তী রাজধানী ছিল সেটা ছিল ইয়াঙ্গান, কিন্তু বর্তমানে 2005 সালে সেখান থেকে রাজধানী তাদের শিফট করে নেপিদ করা হয়েছে। 1937 সালের আগে মায়ানমার ভারতেরই একটি রাজ্য ছিল। ওই বছর এটি একটি আলাদা দেশ হয় এবং 1948 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। নেক্সট আমরা আসি বন্ধুরা ভারতের প্রতিবেশী দেশ, সেটা হচ্ছে ভুটান। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু, সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে কুলাকাংড়ি গ্য়েনসাম, এবং দীর্ঘতম নদী হচ্ছে মানস। এবং ভারতের দক্ষিণ দিকে অবস্থিত প্রতিবেশী দেশ হলো শ্রীলঙ্কা, যার বর্তমান রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনাপুরা কোটে। আমরা জানি এর আগের এর রাজধানী ছিল কলম্বো, কিন্তু বর্তমানে সেটিকে চেঞ্জ করে শ্রী জয়বর্ধনাপুরা কোটে করা হয়েছে। এবং এই শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে পেদ্রো তালাগালা, এবং দীর্ঘতম নদী হচ্ছে মহাবলী গঙ্গা। এবং ভারতের সঙ্গে কম সীমানা বিশিষ্ট একটি প্রতিবেশী দেশ হচ্ছে আফগানিস্তান, যার রাজধানী হচ্ছে কাবুল, এবং সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে নোসাক, এবং দীর্ঘতম নদী হেলমন্দ। নেক্সট আমরা দেখব বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ সীমারেখা। প্রথমে আমরা আছি বন্ধুরা ডুরান্ড লাইন। এটি স্বাধীনতার পূর্বে ভারত এবং আফগানিস্তানের মধ্যে অবস্থিত ছিল, এবং স্বাধীনতার পরে এটি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অবস্থিত। নেক্সট আমরা দেখব বন্ধুরা ম্যাকমোহন লাইন। এটি ভারত ও চীনের মধ্যে অবস্থিত 1914 সালের সিমলা চুক্তি অনুযায়ী। 890 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই লাইন ভারতের অরুণাচল প্রদেশকে চীন অধিকৃত তিব্বত থেকে আলাদা করেছে। নেক্সট আমরা দেখব বন্ধুরা র্যাডক্লিফ লাইন। এটি 1947 সালে তখনকার ভারত এবং পাকিস্তান অর্থাৎ পূর্ব এবং পশ্চিম পাকিস্তান এবং ভারতের মধ্যে অবস্থিত এই লাইনটি ছিল। নেক্সট আমরা দেখব বন্ধুরা 24তম প্যারালাল লাইন। এটি ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত। এটি পাকিস্তান দ্বারা দাবি করা হয় যে 24তম প্যারালাল লাইন অনুযায়ী তাদের সীমারেখা মাপা হোক। নেক্সট আমরা দেখব বন্ধুরা লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে অবস্থিত একটি রেখা। এছাড়াও ভারত এবং চীনের মধ্যে আরেকটি সীমারেখা রয়েছে, যেটার আগে আমরা আলোচনা করা হয়নি, সেটা হচ্ছে এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটি চায়না অকুপাইড কাশ্মীর এবং সিয়াচিনের মধ্যে অবস্থিত। নেক্সট আমরা কথা বলবো বন্ধুরা 28তম প্যারালাল লাইন নিয়ে। এটি ভারতীয় কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে বন্ধুরা হিন্ডেনবার্গ লাইন। এটি জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে অবস্থিত। এবং তার পরবর্তী হচ্ছে ম্যাগনিট লাইন। এটি জার্মানি এবং ফ্রান্সের মধ্যে অবস্থিত। এই ম্যাগনিট লাইনটি ফ্রান্স কর্তৃক নির্ধারিত হয়েছে। এবং এরপর রয়েছে ম্যানারোহেন লাইন, যেটি রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে অবস্থিত। এবং এর পরবর্তী হচ্ছে সেগফ্রিড লাইন। এটি জার্মানি কর্তৃক নির্ধারিত। এরপর আমরা আসি বন্ধুরা 16তম প্যারালাল লাইন। এটি নামিবিয়া এবং অ্যাঙ্গোলার মধ্যে অবস্থিত। 17তম প্যারালাল লাইন উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম। 38তম প্যারালাল লাইন উত্তর এবং দক্ষিণ কোরিয়া। 49তম প্যারালাল লাইন আমেরিকা এবং কানাডার মধ্যে অবস্থিত। এবং মনে রেখো বন্ধুরা এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম প্যারালাল লাইন। এটি বহুবার পরীক্ষায় কোশ্চেন এসেছে, তো এটা তোমরা নোট করে রাখবে। 49তম প্যারালাল লাইন আমেরিকা এবং কানাডার মধ্যে অবস্থিত, এবং এটি হচ্ছে বিশ্বের সব থেকে বৃহত্তম প্যারালাল লাইন। এবং নেক্সট হচ্ছে বন্ধুরা ওডার নাইসে লাইন, এবং এটি জার্মানি ও পোল্যান্ডের মধ্যে অবস্থিত। নেক্সট বন্ধুরা আমরা আলোচনা করব কিছু ভারতের উল্লেখযোগ্য প্রণালী নিয়ে। প্রথমে আমরা আসি বন্ধুরা দি গ্রেট চ্যানেল। এটি আন্দামান নিকোবর এবং ইন্দোনেশিয়ার মধ্যবর্তী একটি চ্যানেল। এরপর রয়েছে বন্ধুরা 10 ডিগ্রি চ্যানেল। এটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে ভাগ করেছে। এরপর আসি 9 ডিগ্রি চ্যানেল। এটি মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মধ্যবর্তী চ্যানেল। এবং তার নিচে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। এটি মালদ্বীপ ও মিনিকয়ের মধ্যে অবস্থিত। এবং নেক্সট হচ্ছে মান্নার উপসাগর ও পক প্রণালী। এটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রণালী। এরপর রয়েছে বন্ধুরা সমরোরো চ্যানেল। এটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত। এছাড়া রয়েছে ডানকান। এটি দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামানকে বিভক্ত করেছে। এবং সব থেকে শেষ এবং উল্লেখযোগ্য পম্বন চ্যানেল, যেটি আমাদের রামেশ্বরম দ্বীপ এবং ভারতীয় মূল ভূখণ্ডকে বিচ্ছিন্ন করেছে। আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওর মাধ্যমে ভারত সম্পর্কে একটা জেনারেল আইডিয়া তোমাদের দিতে পেরেছি। আজকের এই চ্যাপ্টার সম্পর্কে যদি তোমাদের কোনো ডাউটস থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমরা
আমাদের নেক্সট ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।